হ্যালো স্টুডেন্টস, আজকে আমি ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের জন্য সম্রাট সাজেশন বই থেকে, ঠিক আছে, সম্রাট সাজেশন যে বই বেরোয় তোমাদের, ঠিক আছে, তো সম্রাট সাজেশন বই থেকে কোয়েশ্চেনগুলো সলভ করিয়ে দেবো। দেখবে থার্ড সেমিস্টারের তোমাদের সাজেশন বই বেরিয়ে গেছে। তো আজকে আমি ইউনিট ওয়ান যেটা আছে, তার মানে তড়িৎ ক্ষেত্র, তড়িৎ বিভব, ধারকত্ব, ঠিক আছে, সমস্ত চ্যাপ্টারগুলো নিয়ে যে ইউনিটটা দেওয়া আছে সেই ইউনিট থেকে যে কোশ্চেনগুলো আছে সেগুলো এই ভিডিওতে সলভ করাবো। ওকে, এটা ইউনিট ওয়ানের পার্ট 1 ভিডিও। ওকে, তো এই বইতে অনেক ভালো ভালো কোশ্চেন আছে, ঠিক আছে। তো প্রত্যেকটা কোশ্চেন এক্সামে আসার মতো কোশ্চেন, এখানে সলিউশন করা নাই কিন্তু অ্যান্সার দেওয়া আছে, যে কোনগুলো ঠিক বা কোনগুলো ভুল সেটা দেওয়া আছে, ঠিক আছে, অপশান দেওয়া আছে দেখবে শেষে। তো সলিউশনটা আমি এই ভিডিওতে করাবো। তো চলো শুরু করা যাক। দেখো, 1 নম্বর কোশ্চেন দিয়ে শুরু করছি। 1 নম্বর কোশ্চেন, তলমাত্রিক ঘনত্বের এসআই একক কী? তলমাত্রিক ঘনত্ব আগে আমাকে ফর্মুলা জানতে হবে, সিগমা ইকুয়াল টু কিউ বাই এরিয়া, ঠিক আছে। এবার দেখো কিউবের একক কী? কিউবের একক কুলম্ব, আর ক্ষেত্রফলের একক কী? মিটার স্কোয়ার। তাহলে কুলম্ব পার মিটার স্কোয়ার, অর্থাৎ কুলম্ব মিটার টু দি পাওয়ার -2। 1 নম্বর কোশ্চেন হয়ে গেল। তড়িৎ বিভবের মাত্রা কী? দেখো তোমরা যদি মুখস্থ করতে পারো তাহলে সব থেকে ভালো কথা, যে তড়িৎ বিভবের মাত্রা, তাহলে কারণ দেখো তোমাদের সময় যেহেতু খুবই কম, 1 ঘন্টা 15 মিনিট টাইম, তো এই টাইমে ক্যালকুলেশন করে মাত্রা বের করাটা একটু চাপের। আর যদি ভুলে যাও তখন তো বের করতেই হবে, আমি দেখিয়ে দিচ্ছি। দেখো আমরা জানি ভি সমান ডাব্লু বাই কিউ। ডাব্লুর মাত্রা কি? ml স্কোয়ার টি টু দি পাওয়ার -2, আর কিউবের মাত্রা কি? আইটি, ঠিক আছে। তাহলে ml স্কোয়ার টি টু দি পাওয়ার -3 আই ইনভার্স, এইটা হয়ে গেল তড়িৎ বিভবের মাত্রা। ml স্কোয়ার টি টু দি পাওয়ার -3 আই ইনভার্স, এখানে আয়ের জায়গায় এ ব্যবহার করেছে, ঠিক আছে। ওকে, নেক্সট কোশ্চেন। একটি আধান কিউকে দুটি অংশে ভাগ করা হলো, একটি স্মল কিউ আর অপরটি কিউ মাইনাস কিউ। কিউয়ের মান কত হলে তাদের মধ্যে ক্রিয়াশীল বল সর্বোচ্চ হবে? মনে রাখবে, একটা আধান কিউকে তুমি যদি দুটো ভাগে ভাগ করো, ঠিক আছে, বলের মান সর্বোচ্চ হবে যখন এইটা Q/2 করে হবে, অর্থাৎ হাফ হাফ করে হয়ে যাবে, তখনই বলের মান হবে সর্বোচ্চ। কোশ্চেন নাম্বার 4, দুটি একই ধরনের গোলকের আধান যথাক্রমে 4Q আর -2Q, তারা ডি দূরত্বে থাকলে ক্রিয়াশীল বল হয় F। গোলক দুটিকে স্পর্শ করিয়ে ডি দূরত্বে রাখলে ক্রিয়াশীল বল কত হবে? খুব ভালো অঙ্ক। দেখো এটা বুঝতে হবে, মনে রাখবে, যখন দুটো গোলককে তুমি টাচ করিয়ে দেবে, মনে করো দুটো গোলক আছে, এই দুটো গোলককে তুমি টাচ করিয়ে দিয়েছো, যখনই দুটো গোলককে তুমি টাচ করিয়ে দেবে না, এইটা আছে মনে করো Q1 আর এটাতে আছে মনে করো Q2, টাচ করিয়ে দিয়ে যখনই তুমি দূরে রেখে দেবে, তখনই এই আধানটা ভাগ হয়ে যাবে Q1 + Q2/2, Q1 + Q2/2 এরকম করে, ঠিক আছে। তার মানে যোগ করে অর্ধেক হবে, এখানে এইটা হবে আর এখানে এইটা হবে আধান। এটা তখনই হবে যদি এদের ধারকত্ব একই হয়, একই ধরনের গোলক আছে বলে আমি নিতে পারলাম। ধারকত্ব একই মানে এটাও সি এটাও সি। আই থিঙ্ক এইটুকু তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। এবার দেখো, তাহলে এখানে এবার দেখি যে কী কেস। এখানে আধান তোমাকে বলে দিয়েছে Q1 4Q আর Q2 -2Q। বেশ, তাহলে যখন এরা প্রথমে আর দূরত্বে অবস্থান করেছিল বা ডি দূরত্বে অবস্থান করেছিল, তখন এদের মধ্যে ক্রিয়াশীল বল কত ছিল? F = 4Q × -2Q বাই ডি স্কোয়ার। সিজিএসে নিচ্ছি, কে এর মান 1 নিয়ে নিলাম, 4 × 2 = 8 -8Q² বাই ডি স্কোয়ার। এবার আমি যখন এদেরকে টাচ করিয়ে সরিয়ে দিলাম, তখন আধানের মান পরিবর্তন হলো। আধান কত হলো একবার সেটা দেখে নিই। Q1 + Q2 কত করে? দেখো Q1 হচ্ছে 4Q আর Q2 হচ্ছে -2Q/2, তাহলে 2Q/2 অর্থাৎ Q। এবার এই Q আধান দুটো তুমি ওই একই ডি দূরত্বে রেখে দিলে, ডি দূরত্বে। তাহলে এখন ক্রিয়াশীল বল কত? দেখো এখন ক্রিয়াশীল বল হয়ে যাবে F' = ঠিক আছে, F' = Q² Q × Q অর্থাৎ Q², কারণ দুটোই তো কিউ করে হয়ে গেছে এবার, বাই ডি স্কোয়ার, Q² / D²। দেন আগে যেটা ছিল মানটা যদি আমি নিই, আগে যেটা ছিল সেইটারই কত গুণ?
F/8 গুণ। তাহলে দেখো এটা হয়ে গেল কিন্তু F/8, ঠিক আছে, F/8। বেশ, আচ্ছা এখানে শুধুমাত্র মানটুকু না হয়েছে। ওকে, তাহলে অপশান কোনটা হবে? অপশান হয়ে যাবে বি। নেক্সট কোশ্চেনে যাই। 1 কুলম্ব তড়িৎ আধানে ইলেকট্রনের সংখ্যা কত? দেখো ভাই, এটা তুমি না ক্যালকুলেশন করে বের করতে পারবে না ওখানে, কারণ তোমাদের ক্যালকুলেটার ইউজ কিন্তু নেই, এটা মাথায় রাখবে, ঠিক আছে। তাই কিছু কিছু জিনিস তোমাকে কিন্তু মুখস্থ রাখতে হবে, ঠিক আছে, একদম খোলাখুলি বলছি, মুখস্থ রাখতে হবে, কিচ্ছু করার নেই। দেখো তোমরা এটা জানো যে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব মানে হচ্ছে গিয়ে একটা ইলেকট্রন। তাহলে 1 কুলম্ব মানে কটা ইলেকট্রন? 1/1.6 ইন্টু 10⁻⁻19। এইটাকে তুমি যদি ভাগ করো না, তাহলে হবে 6.25 ইন্টু 10⁻18টা ইলেকট্রন। ওকে, এটা মনে রেখে দেবে, কারণ তোমাকে যদি 2 কুলম্ব বলে তাহলে এটার সঙ্গে তুমি 2 গুণ করবে, 3 কুলম্ব বললে এটার সঙ্গে তুমি 3 গুণ করবে। ওকে, আই থিঙ্ক ক্লিয়ার। ওকে, নেক্সট, একটি তড়িৎ দ্বিমেরু তড়িৎ ক্ষেত্রের সমান্তরালে আছে। দ্বিমেরুটিকে 60 ডিগ্রি ঘোরাতে কৃতকার্য কিউ হলে 180 ডিগ্রি ঘোরাতে কত কৃতকার্য করতে হবে? এটা জানতে হলে তোমাকে আগে জানতে হবে যে একটা তড়িৎ ক্ষেত্রে যদি কোনো দ্বিমেরু থাকে, হ্যাঁ, তাহলে তাকে ঘোরাতে গেলে কৃতকার্যের ফর্মুলা কী? এটা তড়িৎ ক্ষেত্র, ঠিক আছে। আর দ্বিমেরুটা আছে বলেছে প্রথমে 0 ডিগ্রিতে, মানে সমান্তরালে, তার মানে এটা মাইনাস কিউ আর এইদিকে হচ্ছে যে প্লাস কিউ। ফর্মুলা হচ্ছে গিয়ে ডাব্লু ইকুয়াল টু PE cos θ1 মাইনাস cos θ2। তোমাকে না এইগুলোকে মনে রেখে দিতে হবে, নইলে কিন্তু পারবে না। যে ফর্মুলাগুলো আমি লিখছি এইগুলো একটা খাতায় নোট করে নাও, ঠিক আছে। তাহলে দেখো তুমি এখানে লিখলে PE, প্রথমে যখন তুমি 60 ডিগ্রি ঘোরাচ্ছ তখন এখানে দেবে কত? cos 0 মাইনাস cos 60। cos 0 কত? cos 0 হচ্ছে গিয়ে 1 আর cos 60 হচ্ছে গিয়ে হাফ। তাহলে কত হবে? যে PE/2। এবার যখন তুমি 180 ডিগ্রি ঘোরাচ্ছ তখন কৃতকার্য দেখো, তখন তুমি যদি ডাব্লু ড্যাশ নাও তাহলে PE cos 180 ভ্যালু কত? cos 0 হচ্ছে গিয়ে 1 আর cos 180 -1, কারণ এই θ2 এর জায়গায় তুমি তখন 180 বসাবে, ঠিক কি না বলো? তাহলে মাইনাসে মাইনাস হয়ে যাবে +1, তাহলে 2PE। এবার বলো তো এই 2PE মানে আমি এটাকে এইভাবে লিখতে পারি না, 4 ইন্টু PE/2, তার মানেই তো 4W। এবার ডাব্লুর জায়গায় ওরা বলে দিয়েছে কিউ, কৃতকার্য কিউ, তাহলে অ্যান্সার কত হবে? 4Q। ওকে, আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো। নেক্সট কোয়েশ্চেন, একটি সাবান বুদবুদকে 16 ভোল্ট বিভবে আহিত করা হলো, যদি এর ব্যাসার্ধ দ্বিগুণ করা হয় তাহলে বিভব কত হবে? তাহলে সাবান বুদবুদের বিভবের ফর্মুলা জানতে হবে, KQ/R। তাহলে V ড্যাশ কত হবে? KQ/R ড্যাশ, আর R ড্যাশের জায়গায় হবে তুমি ব্যাসার্ধ দ্বিগুণ করেছো তখন হয়ে যাবে 2R, তার মানে হাফ ইন্টু KQ/R, অর্থাৎ হাফ ইন্টু V। আচ্ছা, এটা কি ভুল করলাম কিছু? দাঁড়াও দেখি। ও না না, ঠিক আছে, ভি এর মান বলে দিয়েছে। এবার ভি এর মান বলে দিয়েছে হাফ গণিত 16, তাহলে কত হবে? 2 × 8 = 16, তাহলে উত্তর হয়ে যাবে 8 ভোল্ট। আই থিঙ্ক ক্লিয়ার। আচ্ছা, তারপরের কোশ্চেন দেখো। তারপরের কোশ্চেনে বলা হচ্ছে প্রতিটি ধারকের ধারকত্ব 3 মাইক্রোফ্যারাড হলে এ এবং বি এর মধ্যে তুল্য ধারকত্ব কত? আমি আগে এ আর বি পয়েন্টটা নিয়ে নিলাম, এর ইকুইভ্যালেন্ট সার্কিটটা আগে আঁকতে হবে, নইলে পারবে না। দেখো এ আর বি এর মধ্যে একটা, ঠিক আছে, এ আর বি এর মধ্যে একটা, ওকে, নো প্রবলেম। তারপরে আবার দেখো, এই দেখো এইটা এ পয়েন্ট, আচ্ছা এ আর বি, এইটা এ পয়েন্ট, এইটা বি পয়েন্ট, ওকে, নো প্রবলেম। তাহলে এইটাও বি পয়েন্ট, মাঝে কিন্তু একটা পয়েন্ট আছে, এইটা সি পয়েন্ট, ঠিক আছে। তাহলে এ আর সি এর মাঝেও একটা আছে, বেশ, এ আর সি, আমি সি পয়েন্টটাকে এইখানে নিলাম, এ আর সি এর মাঝে একটা আছে, বেশ, এটা সি পয়েন্ট নিলাম, ওকে। তারপরে সি আর বি এর মাঝে একটা আছে, সি আর বি এর মাঝে আবার একটা আছে, নো প্রবলেম। আবার সি আর বি এর মাঝে এই একটা, আবার এই একটা, দুটো আছে, তাহলে সি আর বি এর মাঝে আবার একটা আছে, বেশ, একদম ঠিক আছে। যেমন হবে সার্কিট তেমনই আঁকবে, কোনো চাপ নাই। প্রত্যেকটা 3 মাইক্রোফ্যারাড করে, তাহলে প্রত্যেকটা যদি 3 হয়, এটা পরে দেখছি, প্রথমে সি ধরি। তাহলে দেখো এইটা সি, এটা সি, তাহলে সি আর সি ধারকত্ব যদি সমান্তরালে থাকে তাহলে যোগ হয়ে যায়,
সি প্লাস সি, রোধের ঠিক উল্টো হয়, তাই না? তাহলে এইটা হলো 2C। এই 2Cর সঙ্গে আবার এই সি কিসে আছে? সিরিজে। তাহলে কত হবে? 2C ইন্টু সি বাই 3C। 2C ইন্টু সি বাই 2C প্লাস সি, সি কেটে গেল, তাহলে 2/3C। তাহলে এতটা পর্যন্ত হয়ে গেল 2/3C। আর এর সঙ্গে আবার এই সিটা আছে প্যারালালে, তার মানে হয়ে যাবে 2/3C প্লাস সি। তাহলে 3C প্লাস 2C 5C/3, 5C/3। এবার দেখো সি এর ভ্যালু বলা আছে 3, তাহলে সি এর জায়গায় তুমি 3 বসিয়ে দাও। তাহলে সি এর জায়গায় তুমি যদি 3 বসিয়ে দাও, কি আসবে দেখো? তাহলে এখানটা চলে আসবে, এটা মুছে দিলাম, ঠিক আছে? তাহলে এটা চলে আসবে 5/3 গণিত 3, 3 কেটে গেল 5 মাইক্রোফ্যারাড, ঠিক আছে? নেক্সট, একটি সমান্তরাল পাত ধারকের দুটি পাতের মধ্যবর্তী স্থানে তড়িৎ ক্ষেত্র ই। বেশ, যদি প্রতিটি পাতের ক্ষেত্রফল এ এবং পাত দুটির মধ্যবর্তী দূরত্ব ডি হয়, তবে সঞ্চিত শক্তি কত? এটা না ডাইরেক্ট ফর্মুলা, তোমাকে মনে রাখতে হবে, ডাইরেক্ট ফর্মুলা, ঠিক আছে? দুটো পাত আছে, এদের মধ্যবর্তী দূরত্ব বলা আছে ডি, তাহলে এখানে সঞ্চিত শক্তি রাশিমালা কি হবে? এটার অ্যান্সার হবে হাফ এপসাইলেন নট ই স্কোয়ার এডি। ওকে, হাফ এপসাইলেন নট ই স্কোয়ার এডি, এইটা হচ্ছে এনার্জি ইন আ ক্যাপাসিটার। তাহলে এইটা হবে অ্যান্সার, কিন্তু এখানে একটা বাই 2 হবে, বুঝতে পেরেছ? ঠিক করে নিও। আচ্ছা, নেক্সট হচ্ছে একটি তড়িৎ দ্বিমেরুর অক্ষীয় অবস্থানে রাখা একটি আধানের ওপর এফ বল প্রযুক্ত হয়, দূরত্ব দ্বিগুণ করলে কি হবে? দেখো, অক্ষীয় অবস্থানে রাখা মানে এইটা হচ্ছে তড়িৎ দ্বিমেরু -Q আর এইটা +Q। ওকে, তুমি এই মধ্যবিন্দু থেকে আর দূরত্বে এইখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে চাইছো বা বল নির্ণয় করতে চাইছো। দেখো, বল যার যার ওপর ডিপেন্ড করবে, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কিন্তু সেই একই জিনিসের ওপরেই ডিপেন্ড করবে। এবার তোমরা তো পড়েছিলে F = Q × E। আমি যদি E জানতে পারি, তাহলে আমি Fও জানতে পারবো, Q দিয়ে গুণ করে দিলেই হয়ে যাবে। এবার ইটা তড়িৎক্ষেত্র প্রাবল্য এই কেসে, মানে দ্বিমেরুর অক্ষীয় অবস্থানে তড়িৎক্ষেত্র প্রাবল্য ই ভ্যারিজাজ হয় 1/r³। তাহলে আর যদি তুমি দ্বিগুণ করে দাও, তাহলে এইটা কত হবে? এইটার কিউব হয়ে যাবে, তার মানে আগে যা ছিল তার 1/8 গুণ হয়ে যাবে। তার মানে আগে যদি এফ থাকে তাহলে হয়ে যাবে F/8, কারণ আর যদি তুমি দ্বিগুণ করো তাহলে নিচে ফ্যাক্টরটা কত হবে? নিচে ফ্যাক্টরটা হবে 1/2r তার কিউব, তার মানে 1/8r কিউব। বুঝতে পেরেছ? ওকে, নেক্সট বলছে যে একটি তড়িৎ দ্বিমেরু অক্ষের ওপর একটি বিন্দুতে তড়িৎক্ষেত্র যদি E1 হয়, তাহলে পার্শ্বীয় বিন্দুতে তড়িৎক্ষেত্র যদি E2 হয়, তাহলে কোনটি সঠিক? দেখো কি বলছে, এইটা হচ্ছে দ্বিমেরুর অক্ষীয় অবস্থান। কোনটা অক্ষীয় অবস্থান বললাম? এইটা। আর এইটা হলো পার্শ্বীয় অবস্থান, এইটা, ঠিক আছে? এইখানে তড়িৎক্ষেত্র প্রাবল্য E1 আর এইখানে তড়িৎক্ষেত্র প্রাবল্য E2। তাহলে এদের মধ্যে সম্পর্ক কি? মনে রাখবে, E1 = 2E2 হয়। অক্ষীয় অবস্থানে ক্ষেত্র প্রাবল্য পার্শ্বীয় অবস্থানের দ্বিগুণ হয়, এটা মনে রাখতে হবে। তাহলে অ্যান্সার হবে কোনটা? এইটা, ঠিক আছে? আর আমি একটু মনে করিয়ে দিই জিনিসটা, অক্ষীয় অবস্থানে যদি আমি এটাকে E1 নিই, তাহলে এটা হয় K × P/r³, আর পার্শ্বীয় অবস্থানে হয় K × 2P/r³। কন্ডিশন যখন আর মাছ গ্রেটার দেন এল হয়, ঠিক আছে? এল কোনটা? এইটুকু হচ্ছে এল, মানে আমি যদি গোটা দ্বিমেরুর দৈর্ঘ্য 2L ধরি, তাহলে অর্ধেক হচ্ছে এল। ওকে, কোয়েশ্চেন নাম্বার 12 বলা হচ্ছে এখানে একটি সমান্তরাল পাতধারকের পাতদ্বয়ের মধ্যে তেল রাখা আছে, ধারকত্ব সি। যদি পাতদ্বয়ের মধ্যে তেল অপসারণ করা হয়, তাহলে ধারকত্ব কত হবে? দেখো, জেনারেলি সি ড্যাশ ইকুয়াল টু হয় কে ইন্টু সি। কে হচ্ছে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বা পরাবৈদ্যুতিক ধ্রুবক। হ্যাঁ, যদি তুমি বায়ু মাধ্যমে ধারকত্ব সি নাও,
তাহলে অন্য মাধ্যমে হবে কে ইন্টু সি। এবার অন্য মাধ্যমে যেটা হবে সেইটাই তোমাকে বলে দিয়েছে সি, কোশ্চেনটা একটু ঘুরিয়ে দিয়েছে। যখন তেল রাখা আছে মাঝে তখন তোমাকে বলে দিয়েছে ধারকত্ব সি। তাহলে বায়ু মাধ্যমে কত হবে? বায়ু মাধ্যমে তো এইটা, তাহলে সি ড্যাশের জায়গায় সি বসাও, আর এইখানে বসাও কে সি ওয়ান, তাহলে সি ওয়ান ইকুয়াল টু কত? সি বাই কে, তার মানে সি বাই টু। ব্যাস হয়ে গেল। নেক্সট, সম ব্যাসার্ধ ও সম আধানযুক্ত 64টি ক্ষুদ্র জলবিন্দু একত্রিত হয়ে একটি বৃহৎ জলবিন্দুতে পরিণত করা হলো। বৃহৎ ও ক্ষুদ্র জলবিন্দুর বিভবের অনুপাত কত হবে? দেখো, বিভব মানে কি বলে দিলাম, ভি ইকুয়াল টু কে কিউ বাই আর, এইটা হচ্ছে ফর্মুলা। যখন এই 64টি জলবিন্দু একত্রিত হয়নি সেই সময় ভি ওয়ান নিলাম, আর যখন একত্রিত হলো তখন ভি টু নিলাম। ভি ওয়ান যখন নিলাম তখন আমি লিখব কে কিউ বাই আর। যখন ভি টু নিচ্ছি তখন কিন্তু কে ইন্টু 64 কিউ। আচ্ছা, কে কে কেটে দিলাম, এই ঝামেলা মিটিয়ে দাও। তাহলে এখানে হলো 64 কিউ, কারণ 64টা মিলিত হয়ে গেছে অলরেডি, আর এইটা হবে আর ড্যাশ। স্যার আর ড্যাশ তো আমি জানি না, একদম ঠিক কথা। 4/3 পাই আর কিউব ইকুয়াল টু তো 64 গণিত, এটা আর ওয়ান নিলাম না, আর ওয়ান কিউব ইকুয়াল টু 64 গণিত 4/3 পাই আর কিউব হবে তো নাকি? ছোট ছোট জলবিন্দুগুলা যুক্ত হয়ে যখন বড় জলবিন্দু তৈরি করবে, বড়টার আয়তন ছোটোগুলার যোগফলের সঙ্গে সমান হবে। 4/3 পাই 4/3 পাই 4/3 পাই 4/3 পাই কেটে দাও। তাহলে জেনারেলি হলো কি বলো তো, যে আর ওয়ান ইজ ইকুয়ালস টু হয়ে গেল 4R। তাহলে তুমি এবার এই আর ওয়ানের জায়গায় 4R বসিয়ে দাও। তাহলে কি পেলে ফাইনালি দেখে নাও। এইটুকু আমি মুছে দিলাম, নইলে আমি এখানে স্পেস পাবো না। ঠিক আছে, তাহলে কি হচ্ছে দেখো, এবার 4R তুমি বসিয়ে দাও এখানে। তাহলে যখনই তুমি 4R বসাবে, কিউ বাই আর গণিত 4R বাই 64 কিউ, কিউ কিউ কেটে দিলে, আর আর কেটে দিলে, 4 16 64, তাহলে 1/16। ঠিক আছে, 1/16, তাহলে অ্যান্সার হবে। এবার ওরা বলছে বৃহৎ ও ক্ষুদ্র, আমাদের বৃহৎটাকে নিচে নিয়েছি, ক্ষুদ্রটাকে ওপরে নিয়েছি, আর ওরা এটাকে ঘুরিয়ে দিয়েছে। তাহলে কি হবে? 16:1 হবে অ্যান্সার। ওকে, তারপরে কোয়েশ্চেন নাম্বার 14 কি বলছে দেখো, বলছে এন পাক সংখ্যা ও এ ক্ষেত্রফল বিশিষ্ট কোনো একটি কুণ্ডলীর মধ্যে আই অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা পাঠানো হলে কুণ্ডলীর চৌম্বক ভ্রামক কত হবে? ডাইরেক্ট ফর্মুলা, চৌম্বক ভ্রামকের ফর্মুলা কারেন্ট গণিত ক্ষেত্রফল গণিত পাক সংখ্যা NIA। 1 ভোল্টের সমতুল্য স্ট্যাট ভোল্ট কত? 1 ভোল্ট মানে 1/300 স্ট্যাট ভোল্ট, মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আচ্ছা, পি দ্বিমেরু ভ্রামক বিশিষ্ট একটি তড়িৎ দ্বিমেরুকে ই প্রাবল্যের সুষম তড়িৎ ক্ষেত্রে স্থাপন করলে ক্রিয়াশীল টর্ক কত? টাউ ইকুয়াল টু পি ক্রস ই। টু মাচ ভাইটাল কোয়েশ্চেন, ঠিক আছে, ডাইরেক্ট মুখস্থ, পি ক্রস ই। ওকে, নেক্সট, CU1 ধারকত্বের একটি ধারককে ভি বিভাবে আহিত করে C2 ধারকত্বের একটি অনাহিত ধারকের সমান্তরালে যুক্ত করা হলো। প্রতিটি ধারকের দুই প্রান্তে অন্তিম বিভব প্রভেদ কত হবে? দেখো, এটা বুঝতে হবে কি বলতে চাইছে। যখন তুমি দুটো ধারককে যুক্ত করে দেবে সমান্তরালে, তখন ওদের মধ্যে যে বিভবটা সেটা সাধারণ বিভব হবে, মানে কমন বিভব। তাহলে সেই কমন বিভবের ফর্মুলা তোমাকে জানতে হবে। ভি সমান C1 V1 প্লাস C2 V2 বাই C1 প্লাস C2, এইটা তোমাকে মুখস্থ রাখতে হবে। এবার তাকে বলেছে C1 ধারকত্বের একটি ধারকের বিভব ভি, তাহলে C1 গণিত ভি। C2 ধারকত্বের একটি অনাহিত, অনাহিত মানে তার কোনো আধান নেই, তাহলে C2 গণিত 0 বাই C1 প্লাস C2, তাহলে অ্যান্সার হবে C1 V বাই C1 প্লাস C2। এইটা 2 কুলম্ব আধানে ইলেকট্রনের সংখ্যা কত? তোমাদেরকে আমি একটু আগেই মুখস্থ রাখতে বলেছিলাম যে 1 কুলম্ব আধানে কত থাকে, তাকে তুমি 2 দিয়ে গুণ করে দাও। ওখানে কি ছিল মনে করে দেখো, ওখানে ছিল 6.25 ইন্টু 10⁻18, ওখানে ছিল 6.25 ইন্টু 10⁻18, তাহলে এখানে কত হবে? গণিত 2, তার মানে 12.5 ইন্টু 10⁻18, তাহলে 12.5 ইন্টু 10⁻18, এখানে অ্যান্সার সি হবে। ঠিক আছে, এটা ঠিক করে নিও। C1 ও C2 ধারকত্বের দুটি ধারককে সমান্তরালে যুক্ত করা হলো। সংস্থাটিকে কিউ আধান দিলে ধারক দুটির মধ্যে বণ্টিত আধান কত হবে? দেখো,
কোয়েশ্চেন নাম্বার 19, C1 এবং C2 ধারকত্বের দুটো ধারক, তাহলে সমান্তরালে যদি যুক্ত করা হয় তাহলে কি হবে? দেখো, সমান্তরালে যুক্ত করলে আমি আগেই বলেছি যে কমন পোটেনশিয়ালে আসবে, সমান্তরালে যুক্ত করে দিলেই সাধারণ বিভব যেটাকে আমরা বলছি সেটা হবে C1 V1 প্লাস C2 V2 বাই C1 প্লাস C2। ঠিক, এবার যখন তুমি দুটো ধারককে সমান্তরালে যুক্ত করে দিলে, একজনা ধারকত্ব C1 আর একজনা ধারকত্ব C2, ঠিক, তাহলে এখানে যে আধানটা এবার সঞ্চিত হবে সেটা Q1 আর এইটা কিন্তু Q2। তাহলে তখন তুমি Q1টাকে কি বলবে? Q1 বলবে তখন C1V, আর Q2টাকে তুমি বলবে C2V। এবার যখন তুমি দুটোর অনুপাত করে দেবে তখন হয়ে যাবে উত্তর C1 বাই C2। ঠিক আছে, তাহলে আধানের অনুপাত কত হয়ে যাবে? Q1 বাই Q2 ইজ ইকুয়ালস টু C1 বাই C2। ওকে ওকে, তাহলে উত্তর হবে C1 বাই C2। এটা রং দেওয়া আছে, এটা C1 বাই C2 হবে। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 20তে যাবো আমরা। দেখো কোয়েশ্চেন নাম্বার 20 কী বলছে। কোয়েশ্চেন নাম্বার 20 বলা হচ্ছে, বায়ু মাধ্যমে রক্ষিত একটি ঘনকের ভেতরে একটি আধান কিউ আছে, ঘনকের 6টি তল দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স কত হবে? গাউসের সূত্র, তড়িৎ ফ্লাক্স ফাই ইকুয়াল টু কিউ বাই এপসাইলেন নট, 6টা তলের মধ্যে দিয়ে, তাহলে হবে এপসাইলেন নট। কেউ যেন ভুল করে 6 এপসাইলেন নট মেরে দিও না, কারণ 6 এপসাইলেন নট হচ্ছে যখন একটা তলের মধ্যে দিয়ে বলবে, 6টা তলের মধ্যে দিয়ে মানে গোটা তলের মধ্যে দিয়ে এইটা। এবার যদি বলে একটা তলের মধ্যে দিয়ে, তাহলে বাই 6, তাহলে 6 এপসাইলেন নট হবে। নেক্সট, কিউ আধান ও সি ধারকত্ব বিশিষ্ট 64টি জলকণা মিলিত হয়ে একটি বড় জলকণা তৈরি করে, তাহলে বড় জলকণাটির আধান ও ধারকত্ব কী হবে? দেখো, প্রথমত যখন এই 64টি জলকণা মিলবে দিয়ে বড় জলকণা তৈরি হবে, তখন বড় জলকণার ব্যাসার্ধ হবে আর ইকুয়াল টু, ফর্মুলাটা হচ্ছে n⁻1/3 ইন্টু স্মল আর। ঠিক আছে, এনের জায়গায় কটা? 64, 64 ⁻1/3, আর 64 মানে কতর কিউব? 4-এর কিউব, 4-এর কিউব ⁻1/3 ইন্টু আর, তার মানে হয়ে যাবে 4r। আর এটা মনে রাখতে হবে যে সিজিএস পদ্ধতিতে ধারকত্ব, কোনো একটা গোলকের ধারকত্ব সি ইকুয়াল টু আর হয়, ধারকত্ব হয় ব্যাসার্ধের সঙ্গে সমান। তাহলে তাই যদি হয় তাহলে কি হবে বলো তো? তাহলে বড় জলকণা ধারকত্ব সি ড্যাশ ইজ ইকুয়ালস টু হবে আর, আর আর মানে কত? 4r, তার মানে হয়ে যাবে 4c। তাহলে ধারকত্ব হবে 4c, আর 64টি জলকণা যদি মেলে তাহলে আধান কত হবে? 64 কিউ, কারণ ছোট জলকণার আধান ছিল কিউ, তাহলে বড় জলকণার হবে 64 কিউ। তাহলে উত্তর 64 কিউ আর 4c। কোয়েশ্চেন নাম্বার 22 বলছে, 2 মাইক্রোফ্যারাড, 3 মাইক্রোফ্যারাড, 6 মাইক্রোফ্যারাড মানের 3টি ধারক শ্রেণীতে যুক্ত, যাদের সঙ্গে 6 ভোল্টের একটি কোষ যুক্ত করলে কি হবে? দেখো, যখন শ্রেণীতে যুক্ত থাকবে তখন তুল্য ধারকত্বটা বের করে নাও। তুল্য ধারকত্ব হবে 1/c ইকুয়াল টু হাফ প্লাস 1/3 প্লাস 1/6। লসাগু হবে 6, 2 3-এ 6, 3 2-এ 6, 6 1-এ 6, 6/6 অর্থাৎ 1। তাহলে তুমি সি পেলে 1 মাইক্রোফ্যারাড। বলছে প্রতিটি ধারকে আধান কি 1 মাইক্রোকুলাম হবে? কোষ 18 মাইক্রোকুলাম শক্তি যোগান দেবে? 3 মাইক্রোফ্যারাড ধারকের বিভব পার্থক্য 2 ভোল্ট হবে? এর কোনোটিই নয়। দেখো, প্রথমত ধারকত্ব তো সবার আলাদা আলাদা, তাহলে আধান একই হবে না, তাহলে এইটা প্রথমেই বাদ। ঠিক আছে, এবার তুমি 6 ভোল্ট ব্যাটারির সঙ্গে কানেক্ট করে দিয়েছো। ঠিক আছে, আচ্ছা, না না, এটা শ্রেণী সমবায় যুক্ত করা আছে না, তাহলে আধান হতেও পারে সবার ক্ষেত্রে একই। 1 মিনিট, এটা দেখতে হবে, কারণ দেখো এইভাবে যুক্ত আছে 2 3 6, 2 3 6 মাইক্রোফ্যারাড। ঠিক আছে, তাহলে ব্যাটারি কত বলেছে? এর সঙ্গে যে ব্যাটারিটা কানেক্ট করা আছে এটা 6 ভোল্টের ব্যাটারি, এইটা 6 ভোল্টের ব্যাটারি। ঠিক আছে, তাহলে তুমি সি পেয়ে গিয়েছো, তাহলে কিউ ইকুয়াল টু কী হবে? কিউ ইকুয়াল টু সিভি, তাই তো? তাহলে কিউটা কত বের করে নিতে পারবে তুমি এখান থেকে? কিউটা চাইলেই বের করতে নিতে পারবে, কারণ সি তুমি পেয়ে গিয়েছো 1। এইটুকু ইরেজ করে দিলাম, নইলে জায়গা ধরছে না, এটা আমি ইরেজ করে দিলাম। বেশ, ডিলিট। ওকে,
দেখো তাহলে এটা তো 6 পেয়েছো, কত কত ভোল্ট বলেছে জানো, এটা 6 ভোল্ট। ঠিক আছে, দেখো তাহলে কিউ ইকুয়াল টু সি, সি মানে তুমি পেলে 1 ইন্টু 10⁻⁻6, কারণ মাইক্রোফ্যারাড আছে, ইন্টু 6, তাহলে কত হবে 6 কুলম্ব বা 6 কুলম্ব বা 10⁻⁶ আছে। তো এক কাজ করো, তুমি ডাইরেক্ট এটা না করে ওই না ভেঙে তুমি ডাইরেক্ট মাইক্রো কুলম্ব করে দাও, কারণ মাইক্রো কুলম্বেই অ্যান্সার আছে। তাহলে 1, সি হচ্ছে 1 আর ভি হচ্ছে 6, তাহলে দেখো 6 মাইক্রো কুলম্ব হবে, 6 মাইক্রো কুলম্ব হবে। তাহলে 1 মাইক্রো কুলম্ব নয়, প্রথমেই এটা বাদ চলে গেল। তাহলে উত্তর আছে দেখো 3 মাইক্রোফ্যারাড ধারকের বিভব পার্থক্য হবে 2 ভোল্ট। তাহলে 3 মাইক্রোফ্যারাডকে খোঁজো, 3 মাইক্রোফ্যারাড মানে এইটা, তাহলে এর বিভব পার্থক্য কত হবে? আধান তো এইটা যাচ্ছে, আধান তুমি বের করে নিলে, তাহলে এর মধ্যে যখন তুমি বিভব পার্থক্য বের করবে তখন ভি সমান কী হবে? কিউ বাই সি। কিউ তো পেয়ে গিয়েছো 6 আর সি হচ্ছে গিয়ে 3, তাহলে 2 ভোল্ট, অ্যান্সার বেরিয়ে গেল। ক্লিয়ার? ওকে, নেক্সট বলছে দুটি আহিত কণার মধ্যে দূরত্ব ডি হলে বিকর্ষণ বল হয় 9, দূরত্ব 3D হলে বিকর্ষণ বল কত হবে? আগে বুঝতে হবে বলের সঙ্গে দূরত্বের সম্পর্ক কী। এফ ভ্যারিজাজ 1/d²। তাহলে প্রথমে ছিল F1, পরে হয়েছে F2। তাহলে প্রথমে ছিল 1/d² আর পরে হয়েছে বাই দিয়ে 1 দূরত্ব বেড়ে হয়েছে 3D, তার মানে 9d²। তাহলে এটা হয়ে যাবে 9/1, 9/1। এবার প্রথমে ওরা বলে দিয়েছে প্রথমে বল ছিল 9 নিউটন, মানে F1 9 নিউটন, তাহলে 9/F2 ইকুয়াল টু 9, কেটে গেল, তাহলে F2 হবে 1 নিউটন। নেক্সট, দুটি সমমানের আধান কিউবের সংযোগকারী রেখার মধ্যবিন্দুতে অপর একটি আধান কিউ রাখা হলো, বেশ ঠিক আছে। বলছে 3টি তড়িৎ আধান বিশিষ্ট এই ব্যবস্থাটি সাম্যাবস্থায় থাকবে যদি কিউবের মান হয়। দেখো এটা একটু মনে রাখাই বেস্ট হবে, কারণ তুমি অত টাইম পাবে না ক্যালকুলেশন করার। দুটো আধান আছে, এই দুটো আধান হচ্ছে কিউ আর কিউ, মাঝে তুমি আর একটা আধান রেখেছো স্মল কিউ। এই গোটা সিস্টেমটা সাম্যাবস্থায় থাকবে যদি কিউবের মান কত হয়। তোমরা চাইলে আমি এটাকে সলভ করে দেখিয়ে দিতে পারি, কিন্তু এটা মনে রেখো কিছুই না, যখন এই দুটো আধান এই 3টে আধান সাম্যাবস্থায় থাকবে, তার মানে প্রত্যেকটা আধানের ওপর ক্রিয়াশীল বল কত হবে? 0। এই আধানের ওপর ক্রিয়াশীল বল কত? জেনারেলি Q² বাই এই গোটাটা তুমি আর নাও, আর এইটুকু তাহলে কত হবে? বা এই গোটাটাকে তুমি 2R নাও আর এটাকে তুমি R নাও, Q² বাই 2R², মানে 4R²। ঠিক আছে, কারণ Q1 Q2 বাই R² ফর্মুলা ইউজ করছি, প্লাস QQ বাই R² ইকুয়াল টু 0। কিউ কমন নিয়ে ওই দিকে পাঠিয়ে 0 করে দাও, R² কমন নিয়ে ওই দিকে পাঠিয়ে 0 করে দাও, তাহলে Q/4 ইজ ইকুয়ালস টু Q/4 প্লাস Q ইকুয়াল টু 0, তাহলে Q ইকুয়াল টু -Q/4, অ্যান্সার হয়ে গেল। ওকে, নেক্সট, x,0 বিন্দুতে রাখা ধনাত্মক আধান প্লাস কিউ, এত বিন্দুতে রাখা ঋণাত্মক আধান মাইনাস কিউ এর জন্য 0,y বিন্দুতে তড়িৎ ক্ষেত্র কত হবে? দেখো ব্যাপারটা হচ্ছে শুধুমাত্র ডাইরেকশন চেয়েছে, তাই একটু মাথা খাটাতে হবে, প্রথমেই ক্যালকুলেশন করলে কিন্তু হবে না। আগে তোমাকে এটা এঁকে নিতে হবে কোঅর্ডিনেট সিস্টেমটাকে। x,0 বিন্দুতে রাখা ধনাত্মক আধান প্লাস কিউ, এই বিন্দুটা x,0, তাহলে এখানে প্লাস কিউ আছে, -x,0 এইটা -x,0 মাইনাস কিউ আছে। ঠিক আছে, তাহলে 0,y বিন্দুতে তড়িৎ ক্ষেত্র কত হবে? এইটা হচ্ছে 0,y বিন্দু। দেখো যেখানে তড়িৎ ক্ষেত্র বের করতে বলবে একটা একক ধনাত্মক আধান, তার মানে 1 কুলম্ব আধানকে নিয়ে এসে এখানে ছেড়ে দাও, যেই ছেড়ে দেবে এ বিকর্ষণ করবে, কারণ পজিটিভ আধান তো, আর এ আকর্ষণ করবে। এদের দুজনের লব্ধি কোন দিকে হবে? এই দিকে, ঠিক। তাহলে এই দিকটা কোন দিক? -x অক্ষ বরাবর, এইটা উত্তর। ক্লিয়ার? কোয়েশ্চেন নাম্বার 26,
10⁻⁻6 কুলম্ব আধান থেকে কত তড়িৎ ফ্লাক্স নির্গত হবে? একক বলে দিয়েছে। দেখো তড়িৎ ফ্লাক্স ফাই ইকুয়াল টু Q/ε0, আগেই বলে দিয়েছি, ফর্মুলা লিখে নেবে বা মনে রাখবে। কিউ হচ্ছে 10⁻⁻6 আর ε0 হচ্ছে 8.854 ইন্টু 10⁻⁻12। ঠিক আছে, এবার -6 আর -12 এটা কেটে যাবে, নিচে পড়ে থাকবে 10⁻⁻6, ওপরে উঠলে হবে +6। ঠিক আছে, এই ক্যালকুলেশনটা তুমি যদি করো, তার মানে কোন ক্যালকুলেশনটা বলি, 1/8.854 ইন্টু 10⁻⁻6, এইটা করলে অ্যান্সার আসবে 1.13 ইন্টু 10⁵। ওকে, কোয়েশ্চেন নাম্বার 27, এসআইতে তড়িৎ ফ্লাক্সের একক কী? দেখো, যদি কোনো সময় তুমি ভুলে যাও, যদি ফর্মুলা মনে থাকে, একক বের করাটা কোনো ব্যাপার নয়। তড়িৎ ফ্লাক্স ফাই ইকুয়াল টু জেনারেলি হয় ই ইন্টু এস, ইকুয়াল টু হয় Q/ε0। ই ইন্টু এস হয় না, ই ডট এস হয়। ঠিক আছে, এবার যখন অ্যাঙ্গেলটা তোমার 0 ডিগ্রি মাঝের অ্যাঙ্গেল, তখন ই ইন্টু এস হয়ে যাবে। ওকে, ই এর একক কী? ই এর একক কী? ই এর একক হচ্ছে ভোল্ট পার মিটার। আর ক্ষেত্রফলের একক কী? মিটার স্কোয়ার। গুণ করে দাও, একটা কেটে গেল, তাহলে হয়ে গেল ভোল্ট মিটার। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 28, একটি পারদবিন্দুকে 90 ভোল্টে আহিত করা হলো। পারদবিন্দুটিকে 27টি অভিন্ন বিন্দুতে ভাঙা হলে প্রতিটি বিন্দুর বিভব কত হবে? দেখো, জেনারেলি বিভবের ফর্মুলা কি হয়? অনেকবার বলে দিয়েছি, বিভবের ফর্মুলা হয় V = Q/R। ওকে, এটা তখনই ছিল যখন বড় ছিল এটা, এই ভিটা ছিল কিন্তু 90 ভোল্ট। পরে ওটাকে ব্রেক করে দিয়েছো। পরে যখন তুমি ব্রেক করে দিয়েছো 27টাতে, ব্রেক করার সময় তাহলে ছোট ছোট যে গোলকগুলো, তার ব্যাসার্ধ কী হবে? ওই একই ফর্মুলা। দেখো, 4/3 πr³ ইকুয়াল টু 27 ইন্টু 4/3 πr³। যারা প্রথম থেকে ভিডিওটা দেখছো তারা বুঝে গেছো, 4/3 পাই, 4/3 পাই কেটে দিলাম, তাহলে স্মল আর ইকুয়াল টু r/3, r/3। ওকে, তাহলে স্মল আর যদি r/3 হয়, এখন আমি ভি ড্যাশ বের করছি, মানে ছোট ছোট বিন্দুগুলোর বিভব বের করছি। দেখো, বড়টার বিভব যদি কিউ হয়, তাহলে ছোটোটার বিভব কত হবে? Q/27। এটা কিন্তু মাথায় রাখতে হবে। গণিত 1/r, আর এর জায়গায় লিখবো আমি r/3। তাহলে কত হবে বলো তো? Q/9r সমান 1/9 ইন্টু Q/r। 1/9 ইন্টু Q/r মানে বলা আছে 90, মানে প্রথমে ছিল 90, তাহলে 10 ভোল্ট। দেখা যাক উত্তর মিলেছে কি না। দেখো, 10 ভোল্ট। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 29, R1 ও R2 ব্যাসার্ধযুক্ত দুটি ধাতব গোলক পরস্পরের সংস্পর্শে অবস্থান করছে। খুব ভালো কথা, অবস্থান করুক। বলছে এদের আধানের তলমাত্রিক ঘনত্ব σ1 এবং σ2 হলে কোনটি সঠিক? মনে রাখবে, যদি দুটো গোলক পরস্পরের সংস্পর্শে অবস্থান করে, ঠিক আছে, আর আধানের তলমাত্রিক ঘনত্ব যদি σ1 আর σ2 হয়, তাহলে σ1 r1 ইকুয়াল টু σ2 r2 হবে। ঠিক আছে, যদি পরস্পর টাচ করে থাকে, এটা মনে রেখে দেবে। এই কোশ্চেনটা খুব ফেমাস কোশ্চেন। হ্যাঁ, কিছু কিছু কোশ্চেন কিন্তু ভাই তোমাকে মনে রাখতেই হবে, নইলে পারবে না সলভ করতে। ওকে, তো ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার 29 পর্যন্ত করালাম। নেক্সট ভিডিওতে 30 থেকে শুরু করব। ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করবে অবশ্যই। থ্যাংক ইউ। তোমরা যদি ভিডিওগুলোতে সাপোর্ট করো, যদি ইন্টারেস্ট দেখাও, তাহলে কিন্তু আমি নেক্সট ভিডিও আবার নিয়ে আসবো। ঠিক আছে, ওকে।